ফাইন। সো এখানে এটা হচ্ছে সার্চ বার বা ইউআরএল বার বলে। আমরা এই জায়গাটাতে লিখে দিব হচ্ছে VSCODE ডাউনলোড। ওকে, আর কিছু দরকার নাই। এই যে VS কোড, এখানে অনেকগুলো ড্রপডাউন মেনুর মতো করে অনেকগুলো আইটেম আসবে। আপনি এখান থেকে এই যে VS কোড ডাউনলোড অথবা VS কোড ডাউনলোড ফর উইন্ডোজ, আমরা যেহেতু উইন্ডোজে কাজ করব, সো এই দুইটার যে কোনো একটাতে আমরা ক্লিক করতে পারি। ধরেন আমি প্রথমটাতেই করলাম। ক্লিক করার পরে এই যে ডাউনলোড ভিজুয়াল স্টুডিও কোড ম্যাক, লিনাক্স, উইন্ডোজ, মানে এটা ম্যাকেও চলে, লিনাক্সেও চলে, উইন্ডোজেও চলে। আর এইগুলো সব অপারেটিং সফটওয়্যার। কম্পিউটার এর অপারেটিং সফটওয়্যার হচ্ছে ম্যাক, লিনাক্স, উইন্ডোজ, উবুন্টু, এরকম আরও অনেকগুলো আছে। সো আমরা এখন এই যে ডাউনলোড ভিজুয়াল স্টুডিও কোড এই বাটনটাতে ক্লিক করবো, অথবা আপনি এই আইকনেও ক্লিক করতে পারেন। সো এটাতে ক্লিক করলে আমাদেরকে এই ভিজুয়াল স্টুডিও কোডের যে ল্যান্ডিং পেজ আমাদেরকে সেখানে নিয়ে যাবে। সো এখানে যাওয়ার পর দেখেন এইখানে যে উইন্ডোজ বলে একটা কথা আছে, এই জায়গাটা থেকে আমরা উইন্ডোজ বাটনে এই বাটনটাতে একটা ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে আমাকে বলছে থ্যাঙ্কস ফর ডাউনলোডিং VS কোড। এই যে এই জায়গাটাতে দেখবেন এই যে আপনার ডাউনলোড বাটন এখানে চলে আসবে এবং এইখানে দেখাবে যে VS কোড ইউজার স্টার্টআপ 64 বিট এই যে ডাউনলোড হচ্ছে। আমাকে বলছে যে এটা প্রায় যে 16-17 মিনিটের মতো লাগবে। এটার সাইজ হচ্ছে 94.9 মেগাবাইট। সো আমি এটাকে ক্রস করে দিচ্ছি আর কি। হ্যাঁ, আমার তো এটা লাগবে না, আমার এটা করা আছে। আচ্ছা, এটা যখন ডাউনলোড হয়ে যাবে তখন আপনি জাস্ট এটার উপরে কিভাবে ইনস্টল করবেন আর কি। হ্যাঁ, ইনস্টল করার পদ্ধতিটা খুবই সহজ। আপনি জাস্ট ওই সফটওয়্যারটাকে যখন পেয়ে যাবেন তখন আপনি জাস্ট ওইটাকে এইভাবে একটা সিলেক্ট করবেন, ক্লিক করে সিলেক্ট করবেন। যেমন এই ফোল্ডারটা আমি সিলেক্ট করলাম, তারপর একবার ইন্টার দিবেন কিবোর্ড থেকে যখন ইন্টার দিবেন দেখবেন কিছু সময়ের মধ্যে, মানে কয়েক সেকেন্ডের মধ্যে একটা পপ আপ উইন্ডো ওপেন হবে এবং সেখানে যে নেক্সট বাটন ডান দিকে নিচের দিকে, মানে লোয়ার রাইট কর্নারে দেখবেন নেক্সট বাটন থাকবে। নেক্সট এইভাবে দিয়ে যাবেন যত সময় নেক্সট বাটন পাবেন। ফাইনালি গিয়ে হচ্ছে ফিনিশ চলে আসবে। ফিনিশ বাটনে ক্লিক করলে আপনার VS কোডটা ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, VS কোডটা ইনস্টল হওয়ার পরে আপনি দেখবেন যে ওখানেই আপনাকে রান করার অপশন দিবে। আর যদি রান করার অপশন না দেয় তাহলে আপনি স্টার্ট বাটনে ক্লিক করে এখানে লিখবেন VS কোড। VS, এই যে দেখেন যখনই VS লিখবেন তখনই এখানে ভিজুয়াল স্টুডিও কোড বা VS কোড নামে এই সফটওয়্যারটা এখানে আসবে। আমি আবারও বলছি, আমরা স্টার্ট বাটনে একটা ক্লিক করবো। এই যে এই বাটনটার নাম হচ্ছে স্টার্ট বাটন, এটাতে একটা ক্লিক করব আর তারপর কিবোর্ড থেকে লেখা শুরু করে দিব। কোথায় লিখব, কি লিখব, এত কিছু খোঁজার দরকার নেই। আপনার প্রথম কাজ হচ্ছে স্টার্ট বাটনে ক্লিক করা এবং দ্বিতীয় কাজ হচ্ছে টাইপিং শুরু করা। সো আপনি টাইপ করবেন VS। আপনি VS টাইপ করলে ও অটোমেটিক্যালি এই টাইপ করার জায়গা বানিয়ে নিবে। আমার এখানে উপরে নিয়েছে, আপনার হয়তো নিচে নিতে পারে। সো এটা কোথায় টাইপ হচ্ছে ডাজেন্ট ম্যাটার, আমার দরকার হচ্ছে এখানে ভিজুয়াল স্টুডিও কোডটা খুঁজে পাওয়া। এটা যদি পেয়ে যাই সো আমি এটার উপরে একটা ক্লিক করে দিব। এটার উপরে ক্লিক করে দিলে কিছুক্ষণের মধ্যে দেখবেন এখানে এই যে VS কোডের যে উইন্ডো বা ইন্টারফেস সেটা ওপেন হবে। এই হচ্ছে VS কোডের ইন্টারফেস। আপনার এখানে যেহেতু প্রথমবার আপনি ইনস্টল করবেন তাই আপনার এখানে আরও কিছু জিনিস আসতে পারে। যেমন যে আমার এখানে যেমন ওয়েলকাম আসছে, আপনার এখানে সেটিংস নামে একটা ট্যাব ওপেন হতে পারে, আরও কিছু ট্যাব ওপেন হতে পারে। আপনি সেইগুলোকে সবগুলো এভাবে এই যে ক্রস বাটন এটাতে ক্লিক করে ক্লোজ করে দেবেন। আবার ডান দিকের এই ক্রস বাটনে ক্লিক করেন না, ঠিক আছে? আপনি এই ওয়েলকাম, যেটা যে ওয়েলকামের বাঁ দিকে ডান দিকে ছোট্ট একটা ক্রস বাটন, এরকম যতগুলো ট্যাব ওপেন হবে ক্রস বাটনে ক্লিক করে ক্রস করে দিলাম। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আপনার এটাকে মিনিমাইজ করে রাখলেন। আমাদের কাছে এটা মিনিমাইজ করে রাখলাম। আচ্ছা, এবার আমরা হচ্ছে এই যে আমাদের যে ডেস্কটপ এই জায়গাটা, এইখানে
যার যার নিজের নামে একটা ফোল্ডার তৈরি করব আমরা। যেমন আমি ডেস্কটপে করছি। নতুন ফোল্ডার তৈরি করতে গেলে এই ফাঁকা স্থানে, খালি স্থানে রাইট ক্লিক করে এখান থেকে নিউতে যেতে হয়। নিউতে গিয়ে আমরা এখানে অনেকগুলো অপশন আছে দেখেন। মানে আমরা যখন রাইট ক্লিক করব তখন একটা মেনু আসবে, সেই মেনুর আইটেম অনেকগুলো আইটেম আছে, এই যে ভিউ, সর্ট বাই, রিফ্রেশ। এখানে একদম নিচের দিকে দেখব যে নিউ নামে একটা আইটেম আছে। যখন নিউ আইটেমের উপরে আমরা যাব, মাউসটা ধরবো, তখন দেখবো যে ডান দিকে এই যে আস্তে আস্তে এই যে ঠিক এই সোজা গিয়ে এভাবে ডান দিকে যাব, দেখবো একটা সাব মেনু আসছে। সাব মেনুতে অনেকগুলো আইটেম আছে। এখান থেকে আমরা ফোল্ডার বাটনে এই যে এই ফোল্ডার আইটেমটাতে ক্লিক করব। তাহলে দেখবেন এইখানে যে নিউ ফোল্ডার নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে। আমার এখানে নিউ ফোল্ডার হয়েছে, আপনার ওখানে নিউ ফোল্ডার 2 হতে পারে, নিউ ফোল্ডার 3 হতে পারে, নিউ ফোল্ডার 4 হতে পারে। ওইটা নিয়ে চিন্তার কিছু নাই, আমার একটা নতুন ফোল্ডার আসলেই হলো। এবার আমরা এখানে ফোল্ডারটাতে নাম লিখে দিব। আমরা অন্য কোথাও ক্লিক করব না, আমরা জাস্ট নামটা লিখলেই হবে। হ্যাঁ, ধরে নিচ্ছি আমি এখানে নাম লিখলাম হচ্ছে ওয়েব ডিজাইন। আচ্ছা, এবার আপনি এটাতে ক্লিক করে ঢুকবেন বা কিবোর্ড থেকে 2 বার এন্টার দিবেন, তাহলে আপনি এই ফোল্ডারে প্রবেশ করতে পারবেন এবং আপনি দেখেন যে আপনি যে ফোল্ডারটা ওপেন হয়েছে সেই ফোল্ডারের নাম হচ্ছে ওয়েব ডিজাইন। আচ্ছা, এখন আরেকভাবে একটু দেখাই। আমি বলেছিলাম যে আপনি এখানে যখন, আমি এটাকে ডিলিট করে দিলাম, আমি বলেছিলাম যে আপনি যখন এটাকে নতুন ফোল্ডার তৈরি করবেন তখন অন্য কোথাও ক্লিক করবেন না, ক্লিক না করেই নাম লেখা শুরু করে দেবেন। কিন্তু ধরেন আপনি ভুলে ক্লিকটা পড়ে গেল, এই যে বাইরে ক্লিক পড়ে গেল, এখন তো নাম লেখা শুরু করলে নাম লেখা এখানে হবে না। তখন কি করতে হবে, এইটার উপরে, এই ফোল্ডারের উপরে একটা রাইট ক্লিক করে এইখানে রিনেম বাটনে ক্লিক করতে হবে। তখন দেখবেন যে আবারও সেই নামটা এই যে ব্লক হয়ে গেছে, মানে সিলেক্টেড হয়েছে। এবার আপনি যদি আবার সেই নামটা লিখেন, আপনার নাম লিখে কিবোর্ড থেকে একবার এবং 2 বার, প্রথম একবার দিলাম তারপর আর একবার দিলাম, এই 2 বার এন্টার দিলে এই ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। এই ফোল্ডারটা এখন ব্ল্যাঙ্ক, দিস ফোল্ডার ইজ এমটি। এখন এই ফোল্ডারের মধ্যে আমাদের যে প্রজেক্ট, মানে যে ওয়েবসাইটটা আমরা বানাবো, সেই ওয়েবসাইটটা বানানোর জন্য যে যা যা দরকার হবে সব কিছু আমরা এই ফোল্ডারের মধ্যে রাখবো। ওকে, এখন সত্যিকার অর্থে আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করতে চাই তখন আমাদের এই ফোল্ডারের মধ্যে কি লাগবে? সত্যিকার অর্থে আমাদের এই ফোল্ডারের মধ্যে কেবলমাত্র একটা ফাইল হইলেই যথেষ্ট। একটা ফাইল, একটা ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য একদম বেসিক, মানে শুরু করার জন্য আপনার একটা ফাইল তৈরি করতে হবে। ওকে, জাস্ট আ মিনিট। ওকে, শুরু করার জন্য আমাদেরকে একটা ফাইলই যথেষ্ট। তাহলে সেই ফাইলটা আবার আসছে, এটা আরেকজনকে অ্যাক্সেস দিয়ে রাখতে হবে। কি ব্যাপার, আসলে আবার চলে গেল নাকি? আচ্ছা, তাহলে একটু খেয়াল করেন যে আমাদের একটা মাত্র ফাইল লাগবে একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে, মানে সবার আগে শুরু করতে হবে। সো ওয়েবসাইট তৈরি করলে আমরা যে ফাইলটা লাগবে, আমরা এখানে এই ফাঁকা স্থানে এই ফোল্ডারের ভিতরে, বাইরে না কিন্তু, হ্যাঁ, এই ফোল্ডারের ভিতরে আমরা এখানে রাইট ক্লিক করে এই যে আবারও নিউতে যাব এবং নিউতে গিয়ে যে ডান পাশে যে সাব আইটেমগুলো আসবে এখান থেকে আমরা এই যে টেক্সট ডকুমেন্টস নামে একটা আইটেম আছে দেখেন, এই টেক্সট ডকুমেন্ট এই আইটেমটাতে এখানে ক্লিক করব। করলে দেখবেন যে এখানে একটা নতুন নিউ ডকুমেন্ট, নিউ টেক্সট ডকুমেন্ট হয়ে গেছে। আমরা এই টেক্সট ডকুমেন্টের যে নাম, এই সব নামগুলো আমরা মুছে দিব, বাইরে ক্লিক করলে কিন্তু হবে না। আচ্ছা, সব নামগুলো মুছে দিয়ে তারপর আমরা নতুন নাম লিখব। আচ্ছা, ধরেন যদি আপনি বাইরে ক্লিক করে ফেলেছেন তখন আবার কি করবেন, ওই আগের মতোই এটার উপরে রাইট ক্লিক করে, এই যে আইকনের উপরে রাইট ক্লিক করে রিনেমে যাবেন, তারপরে এখান থেকে আপনি সব ডিলিট করে দিবেন। করে এইখানে আপনি লিখবেন ইন্ডেক্স, INDEX .html। সবাই কি দেখতে পাচ্ছেন নাকি আমি আরেকটু জুম করব?
দেখা যাচ্ছে ইয়াতে স্পষ্ট? ওকে, ফাইন। আচ্ছা, এইখানে দেখেন, একটু ভালো করে খেয়াল করবেন। এইখানে আমি একটু জুমই করি, 1 মিনিট। একটু খেয়াল করবেন, এখানে দেখেন, আমি আবার বলছি, আমরা এখানে সব মুছে দিয়ে আমরা লিখব index.html। আচ্ছা, একটু খেয়াল করবেন, এই যে ডট থেকে ডান দিকে একটা অংশ এবং ডটের বাঁ দিকে একটা অংশ। এখানে ডান দিকের অংশটা হচ্ছে আপনার এক্সটেনশন বলে এটাকে, হ্যাঁ। আর বাঁ দিকের অংশটা হচ্ছে এই ফাইলের নাম। আপনি এই ফাইলের যে কোনো নাম দিতে পারেন, ইন্ডেক্স না দিয়ে আপনি ABCDও দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু ডান দিকের এই অংশটাই যে ডট তারপর HTML, এটা দিতেই হবে। এটা না দিলে ও বুঝতে পারবে না যে এটা একটা ওয়েব পেজ। যেমন MP4 থাকলে আপনি বুঝতে পারেন এটা একটা ভিডিও, MP3 থাকলে আপনি বুঝতে পারেন এটা একটা অডিও, JPG হলে বুঝতে পারেন যে এটা একটা ইমেজ ফাইল, মানে একটা পিকচার, তাই না? সো এটা কি ইমেজ, না এটা ওয়েব পেজ, নাকি এটা ভিডিও, সেটা হচ্ছে ডান দিকে ডট থেকে শুরু করে তার ডান পাশের যে নামটা থাকে, এই এক্সটেনশন থেকে আমরা বুঝতে পারি। যেহেতু আমরা ওয়েব পেজ তৈরি করব, তাই .html এইটা হচ্ছে আবশ্যক। আপনি চাইলে অন্য কিছু দিলে আপনি ওয়েব পেজ তৈরি করা সম্ভব হবে না, আপনার পক্ষে এটা সম্ভব না। তাই আমরা ডান দিকে যে কোনো নাম দিতে পারি, এটা সমস্যা নাই, কিন্তু এই নামের পরেই .html এতটুকু আমাদের লিখতেই হবে। ওকে, ফাইন। এবার আমরা এটা লেখার পরে আমরা এখান থেকে ইন্টার দিব। ইন্টার দেওয়ার পরে আমাকে এখানে বলল যে আপনি যে ফাইলটা রিনেম করেছেন, এটা কি আপনি এই যে নাম চেঞ্জ করলেন, এই চেঞ্জটাকে কি আপনি রাখবেন নাকি আগের অবস্থায় ফিরাই নিয়ে যাবেন? তো আমরা ডেফিনেটলি চেঞ্জটা রাখবো। এই জন্য আমরা এখানে ইয়েস বাটনে ক্লিক করব। হ্যাঁ, আমি শিওর। আমাকে সে একটা ওয়ার্নিং দিয়েছে আর কি। হ্যাঁ, দেখেন, এটা কিন্তু ওয়ার্নিং সাইন। আপনি বলছি, ইফ ইউ চেঞ্জ এ ফাইল নেম এক্সটেনশন, আপনি কি ফাইল নেমের এক্সটেনশন চেঞ্জ করবেন? দ্য ফাইল মাইট বিকাম মানে ইউজেবল। এটা কিন্তু আসলে আনইউজেবল হয়ে যাবে, মানে এটা প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের মতো, মানে বুঝাইতে চাচ্ছে যে আপনি কিন্তু আগের ফাইলটা হারিয়ে ফেলবেন আর কি। মানে ওই যে .txt টেক্সট ফাইল বলে আর কিছু থাকবে না এটা। আচ্ছা, আমি বলছি হ্যাঁ আমি শিওর, আমি এটা চেঞ্জ করতে চাই। আমি ইয়েস বাটনে ক্লিক করে নিলাম। আমি এইটুকু পড়তাম না, এটা পড়লাম কেন? একটা ওয়েবসাইট ডিজাইন করতে গেলে আপনি যখন কোডিংগুলো করবেন তখন অনেক ধরনের বিভিন্ন কাজ করতে গিয়ে দেখবেন বিভিন্ন এরর আসবে। এই এররগুলোকে ফিক্সিং করার জন্য আপনাকে, 1 মিনিট, আমাদের আরেকজন ট্রেনে এসেছেন। আচ্ছা, এই এররগুলোকে ফিক্সিং করার জন্য আমাদেরকে এই তথ্যগুলো পড়তে হবে। যদি এই তথ্যগুলো আমরা না পড়ি তাহলে আমরা বুঝতেই পারবো না যে এই এররটা কেন আসলো, আর আমরা সমাধানও করতে পারবো না। আমরা যারা নতুন তারা এই যে পড়াতে বিমুখ হওয়ার কারণে সমস্যা পড়লেই আমি সমাধানটা আমি বুঝে যাই, কিন্তু পড়তেই চাই না। এটা করা যাবে না। হ্যাঁ, প্রত্যেকটা ওয়ার্নিং, প্রত্যেকটা নোটিফিকেশন পড়ে পড়ে বুঝে সমস্যাগুলোকে সমাধান করতে হবে। যত বেশি নোটিফিকেশন পড়বেন তত বেশি আপনি সমস্যার সমাধানে এক্সপার্ট হবেন, মানে আপনার কাছে ওয়েব ডিজাইনটা তুলনামূলক সহজ হতে থাকবে। এবার আমি এখানে ইয়েস বাটনে ক্লিক করলে দেখবেন যে এটা এই যে ক্রোমের মতো, যে গুগল ক্রোমের যে আইকন, সেই আইকনে এটা এখানে দেখাচ্ছে। এখন আমার এখানে গুগল ক্রোমে দেখাচ্ছে, আপনার ওখানে মাইক্রোসফট এই যে দেখাতে পারে, বা অন্য কোনো ব্রাউজারের চেহারা আপনার এখানে হতে পারে। এখন এটা কোন ব্রাউজারের চেহারা এখানে হবে সেটা ডিপেন্ড করবে আপনার সিস্টেমে বা আপনার মেশিনে, মানে কম্পিউটারে কোন ব্রাউজারটাকে আপনি ডিফল্ট ব্রাউজার হিসাবে সেট করে রেখেছেন এইটার উপরে। যেমন আপনার 5টা ব্রাউজার থাকতে পারে, এখন কোন ব্রাউজারটা হচ্ছে ডিফল্ট ব্রাউজার হিসেবে আপনি সেট করে রেখেছেন সেই ব্রাউজারের আইকনই এখানে দেখাবে।
এখন যদি আপনি এটার উপরে ডাবল ক্লিক করেন তাহলে দেখবেন একটা ওয়েব পেজ ওপেন হয়েছে, মানে এটা আপনার ব্রাউজারে ওপেন হবে। হ্যাঁ, গুগল ক্রোমের ব্রাউজারে এটা ওপেন হয়ে গেছে, কিন্তু এটা খালি। একটু খেয়াল করেন, আমরা যখন জুম মিটিংয়ে যাচ্ছি বা অন্য কোনো এখানে ট্যাবে যাচ্ছি, তখন সেই ট্যাবের মধ্যে অনেক তথ্য আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, যে কোনো ট্যাবেই যাই, এখানে অনেক তথ্য আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যখন আমাদের এই যে দেখেন এখানে নাম আসছে abc.html, যখন আমাদের পেজে গেলাম তখন এই পেজটা হচ্ছে খালি, ব্ল্যাঙ্ক। কারণ আমাদের এই যে নতুন পেজটা আমরা তৈরি করলাম, এই পেজে কি আমরা কি এখনো কিছু লিখেছি? কিছুই কিন্তু লিখিনি। তো আমরা যখন এই পেজটাতে লিখবো তখনই হচ্ছে এটা ওখানে দেখা যাবে। আচ্ছা ফাইন, আমরা আগে গিয়ে একটু দেখে আসি যে কিভাবে আমরা এই ফাইলের ভিতরে আমরা কিছু লিখতে পারি। ওকে, সো এটা লেখার জন্য আমরা এই ফাইলটাকে ওপেন করতে হবে কোড এডিটরে। আমরা যখন এই ফাইলে ডাবল ক্লিক করলাম তখন এটা ওপেন হলো ব্রাউজারে, আর ব্রাউজারে ওপেন হইলে সেখানে কিন্তু আপনি লিখতে পারবেন না, শুধু দেখতে পারবেন। ওইটার ভেতরে কিছু থাকলে, ওই পেজের মধ্যে কিছু থাকলে সেটা আপনি দেখতে পারবেন, কিন্তু আপনি ব্রাউজারের মাধ্যমে ওই পেজের মধ্যে কিছু লিখতে পারবেন না ওই ফাইলের ভিতরে। লিখার জন্য আমাদেরকে এটা কোড এডিটরে ওপেন করতে হবে। সো আমরা যে একটু আগে যে ভিএস কোড ওপেন করেছিলাম, আমরা সেই ভিএস কোড একটু দেখে আসি। জাস্ট আ মিনিট। ইমেজ করে রাখি। ভিএস কোডটা কি ক্লোজ করে দিয়েছিলাম? আচ্ছা, এই যে ভিএস কোড আমরা ওপেন করলাম, ওপেনই ছিল। এই যে ভিএস কোড আমরা ওপেন করলাম, এইখানে দেখেন উপরে এই যে মেনু আছে, ফাইল মেনু, এডিট মেনু, সিলেকশন মেনু, তারপর হচ্ছে ভিউ মেনু। সো আমরা এখান থেকে ফাইল মেনুতে যাব। ফাইল মেনুতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে একটা ড্রপ ডাউন মেনু ওপেন হবে, সেখানে অনেকগুলো আইটেম আছে। উপর থেকে একটু খেয়াল করেন, এই যে নিউ টেক্সট ফাইল, নিউ উইন্ডো, ওপেন ফাইল, ওপেন ফোল্ডার। আমরা হচ্ছে যে উপর থেকে যে 5 নাম্বার যে আইটেমটা আছে ওপেন ফোল্ডার, আমরা এই আইটেমের উপরে, মানে এই বাটনটার উপরে ক্লিক করব। ওপেন ফোল্ডার, আমরা একটা ফোল্ডারকে ওপেন করব। যদি ওই ফোল্ডারটাকে ওপেন করি তাহলে ওই ফোল্ডারের মধ্যে যত ফাইল থাকবে সেগুলো ওপেন হয়ে যাবে। এই কারণে আমরা ফোল্ডারটাকেই ওপেন করে নেব, তাহলে ওই ফোল্ডারের মধ্যে সমস্ত ফাইলগুলোকেও আমরা পেয়ে যাব। আমরা এখন কোন ফোল্ডারটাকে ওপেন করব বলেন তো? আমরা হচ্ছে এই যে ডেস্কটপে যে ওয়েব ডিজাইন নামে ফোল্ডার তৈরি করলাম, আপনারা আপনাদের নামে যে ফোল্ডারটা তৈরি করবেন সেই ফোল্ডারটাকে আমরা ওপেন করব আর কি। হ্যাঁ, হারিয়ে যাচ্ছে, জাস্ট আ মিনিট। ওকে, সো আমরা এখান থেকে এই যে ফাইল, তারপরে এখান থেকে ওপেন ফোল্ডার ক্লিক করার পরে এবার আমি খুঁজে দিব ওকে কোন ফোল্ডারটা আমি ওপেন করব। তা আমাদের ফোল্ডারটা আছে ডেস্কটপে, আমি এখান থেকে ডেস্কটপে ক্লিক করলাম। ডেস্কটপে ক্লিক করার পরে দেখেন এখানে আমি খুঁজবো যে আমার ফোল্ডারটা কোথায়। আমার ফোল্ডারটা হচ্ছে ওয়েব ডিজাইন। এবার আমি ওয়েব ডিজাইনটাকে, ফোল্ডারটাকে জাস্ট সিলেক্ট করব। আমি এটার ভিতরে ঢুকলেও সমস্যা নাই, আমি যদি এটার উপরে ডাবল ক্লিক করে প্রবেশও করি তাও সমস্যা নাই, কিন্তু আমরা জাস্ট সিলেক্ট করলাম। করে আমরা দেখেন এই যে নিচের দিকে আছে সিলেক্ট ফোল্ডার, আমরা যে ফোল্ডারটাকে ওপেন করতে চাই সেই ফোল্ডারটাকে সিলেক্ট করার পরে আমি এইখান থেকে সিলেক্ট ফোল্ডার বাটনে ক্লিক করব। যখনই আমি এখানে সিলেক্ট ফোল্ডার বাটনে ক্লিক করব, আমার দেখবেন এইখানে ভিএস কোডে ওই ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। এই যে দেখেন ডান দিকে, এই যে বাঁ দিকে ওয়েব ডিজাইন নামে একটা ফোল্ডার ওপেন হয়েছে, ওয়েব ডিজাইন। এবং এই ওয়েব ডিজাইন ফোল্ডারের ভিতরে abc.html নামে একটা ফাইল আছে, সেটাকেও আমরা দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, এরপরে জাস্ট আ মিনিট, এটা কি এখন লাগবে? না, প্রশ্ন করছে স্যার, ইন্ডেক্স সিস্টেম ফাইল করতে পারে না, প্রশ্ন করছে।
বুঝতে পারে না তারা, তার নিশ্চয়ই HTML ফাইল ওপেন হয় না, কোড রেডি করতে পারে না। এইটার জন্য আমাদের সাপোর্ট ক্লাস লাগবে, বুঝছেন? আমি বলছিলাম একটু বলে নিয়ে নার্ভাস না হয়। আচ্ছা, আপনারা এখন দেখবেন আর কি, হ্যাঁ, এখন করার দরকার নেই। আমাদের যেহেতু একটা ভিডিও রেকর্ড হচ্ছে, সো আমরা যদি এখন যদি ওই আপনাদেরকে দেখাতে যাই কিংবা আপনারা করছেন সেটাতে আবার আমি আপনাদের ডেস্কটপে ঢুকে এটা করতে যাই, তাহলে হবে কি আমাদের ভিডিওটা অনেক লেন্দি হবে। পরে যখন এই ভিডিওটাই আপনি দেখবেন তখন যেটা 1 ঘন্টার ভিডিও সেটা 2 ঘন্টা হবে, তাহলে তখনও তো আপনি ভিডিওটা 5 বার দেখবেন, তাহলে 5 বার পরিশ্রম হবে না বলেন? তাহলে 5 বার যদি 1 ঘন্টার ভিডিও 2 ঘন্টা হয়, তাহলে 5 দিয়ে 10 ঘন্টা আপনার বেশি দেখতে হবে। সুতরাং আমরা এখন না, এটার জন্য সাপোর্ট ক্লাস থাকবে আমাদের, হ্যাঁ। ওই সাপোর্ট ক্লাসে হচ্ছে যার যার প্রবলেম আছে তারা তারাই জয়েন করবেন সাপোর্ট ক্লাসে। এটা বলে দিব আমি যে আমাদের গ্রুপে বলা হবে যে সাপোর্ট ক্লাসটা কখন হবে, কিভাবে হবে, ঠিক আছে? ওই সাপোর্ট ক্লাসে এসে যার যার প্রবলেম শুধু তারাই ঢুকবে, যার সমস্যা নেই সে সাপোর্ট ক্লাসে প্রবেশ করার প্রয়োজন নেই, ঠিক আছে? তো সেইখানে হচ্ছে যার যার যে প্রবলেমটা আছে তার ডেস্কটপকে শেয়ার করে আমরা এই সমস্যাগুলো সলভ আউট করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? এখন শুধু আপনারা দেখবেন আর কি কীভাবে আমি করছি। আচ্ছা, তো দেখেন যখন এইখানে আমরা এই যে ওয়েব ডিজাইন নামে ফোল্ডারটা ওপেন করার সাথে সাথে তার ভেতরের ফাইলও আমরা পেয়ে গেলাম। এবার আমরা যদি এই যে abc.html বাটনে ক্লিক করি, তাহলে এখানে আমরা দেখেন এই যে abc.html এই যে ডান দিকে এখানে ক্লিক করলেই ডান দিকে এটা ওপেন হয়ে যাবে, দেখছেন? ওকে, ফাইন। না বুঝলে আমাকে বলবেন, এই প্রশ্নগুলো নোট ডাউন করে রাখবেন। আমরা শেষের দিকে আমরা একটা প্রশ্নোত্তর পর্বের সেশন করব, সেই সময়টাতে এই প্রশ্নগুলো নিব এবং অ্যান্সার করব, ঠিক আছে? ওকে, ফাইন। আচ্ছা, এবার আমরা যদি এখানে কিছু একটা লিখি, ধরেন আমরা লিখলাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, হ্যালো ওয়ার্ল্ড লিখে আমরা সেভ করলাম, এই যে ফাইল থেকে সেভ অথবা কিবোর্ড থেকে Ctrl+S। এরপরে আমরা যদি আমাদের সেই ওয়েবসাইটে গিয়ে এখানে যদি আমরা একটা রিলোড দেই, তাহলে দেখবেন এখানে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। ওকে, আচ্ছা, এবার আবার যদি আমি আবার ভিএস কোডে যাই, পাশাপাশি রাখি আমরা, আবার ভিএস কোডে গিয়ে এখানে আবার নিচে বা এই পাশে আমি লিখলাম হ্যালো খুলনা। আচ্ছা, এখানে একটা বেশি হয়ে গেছে। ওকে, হ্যালো খুলনা লিখে আমি সেভ দিলাম Ctrl+S অথবা এখান থেকে ফাইল থেকে সেভ। এবার যদি আমরা এই ব্রাউজারে গিয়ে আমরা আবার রিলোড বাটনে ক্লিক করি, যে রিলোড বাটনে ক্লিক করলে দেখবেন যে এখানে হ্যালো খুলনাও চলে আসছে। ওকে, আচ্ছা, এখন যদি আমরা এখানে এটা পাশাপাশি না লিখে আমরা যদি ইন্টার দিয়ে নিচে নিচে লিখতাম, নিচে নিচে যে উপরে হ্যালো ওয়ার্ল্ড আর নিচে আছে হ্যালো খুলনা। এবার আমি যদি এটাকে সেভ করি এবং এখান থেকে ফাইল থেকে আমরা সেভ করলাম, তারপর আমরা আবার ব্রাউজারে গিয়ে আমরা এখান থেকে রিলোড দিই, কিন্তু দেখেন এবার কিন্তু কোনো পরিবর্তন নেই, অর্থাৎ নিচে নিচে আসেনি। আচ্ছা, পরিবর্তন দেখার জন্য আমি আবার আরেকটা লাইন লিখি, আবার এখানে ইন্টার দিয়ে নিচে লিখি হচ্ছে বাংলাদেশ। আমি আবারও এখানে সেভ দিলাম বা Ctrl+S দিলাম, ব্রাউজারে গিয়ে আমি আবার রিলোড দিলাম। এবার দেখেন হ্যালো বাংলাদেশও আসছে, কিন্তু পাশাপাশি আসছে, নিচে নিচে আসছে না, কিন্তু আমি এখানে লিখেছি কিন্তু নিচে নিচেই। তার মানে এই যে আমি যেভাবে লিখছি এইটা আসলে অ্যাকর্ডিং টু গ্রামার না, বুঝতে পারলাম? HTML, এই যে এই ফাইলটা হচ্ছে HTML ফাইল, abc.html, তার মানে এই ফাইলটা হলো HTML। সরি, HTML এর কোনো যে HTML মানে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো HTML এর যে ল্যাঙ্গুয়েজটা আছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজ লেখার একটা গ্রামার আছে, আমাদেরকে সেই অ্যাকর্ডিং টু গ্রামার লিখতে হবে। অর্থাৎ একটু ভালো করে খেয়াল করেন তো, আমরা যে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো খুলনা, হ্যালো বাংলাদেশ লিখলাম, কিন্তু এই লেখাগুলোর উপরে আমার কোনো কন্ট্রোল নাই, আমি শুধু লিখতে পারছি আর মুছতে পারছি। বাট
এটাকে আমি সামনাসামনি না নিয়ে নিচে নিচে নিব, পাশাপাশি না নিয়ে, সেই কন্ট্রোল কিন্তু আমার নাই। আমি যতই নিচে নিচে দিই, এখানে আমি আরও একটা ইন্টার দিলাম, অনেকগুলো ইন্টার দিয়ে গ্যাপ দিলাম, এবার আমি আবার এখানে গিয়ে রিলোড দিলাম সেভ দেওয়ার পরে, কিন্তু এখানে কোনো পরিবর্তন কিন্তু নেই। তার মানে এই যে গ্যাপ তৈরি করা একটা লাইন থেকে আরেকটা লাইন, এই গ্যাপ তৈরি করার মতো কন্ট্রোল কিন্তু আমার হাতে নাই। এই কন্ট্রোল যদি আমি নিতে চাই, আবার এটাকে আমি এক একটা লাইনকে আমি এক এক রকম কালার দিতে পারি, ফন্টের সাইজ দিতে পারি যে এই লেখাটা অনেক বড় থাকবে, আবার একটা ফন্টকে একটু বেশি বোল্ড করতে পারি, মোটা এমএস ওয়ার্ডে যেভাবে করি, আরেকটা লাইন একটু কম মোটা থাকবে, চিকন থাকবে, রেগুলার। সো এই যে কন্ট্রোল মানে ফন্ট সাইজ পরিবর্তন করা, ফন্টের স্টাইল চেঞ্জ করা, ইফেক্ট পরিবর্তন করা, ফন্টের কালার চেঞ্জ করা, এই যে কন্ট্রোলগুলা ফন্টের উপরে মানে টেক্সটের উপরে, এই কন্ট্রোলগুলা আমি এভাবে পাবো না। যদি এটাকে আমি কন্ট্রোল নিতে চাই, তাহলে আমাকে এই HTML ট্যাগগুলো মূলত, এই HTML এর যে ল্যাঙ্গুয়েজটা, এই ল্যাঙ্গুয়েজগুলো মূলত বিভিন্ন ট্যাগের সাহায্যে লেখা হয়। আমরা যদি ওই ট্যাগের মাধ্যমে লিখি, তাহলে আমরা এই টেক্সটের উপরে আমাদের কন্ট্রোল আসবে। ঠিক আছে, আচ্ছা দেখা যাক সেটা কীরকম। আচ্ছা ফাইন, এইটা লেখার জন্য আমরা যে এই যে HTML হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, আমরা সবগুলো মুছে দিই, কন্ট্রোল A দিলে অল সিলেক্ট হয়ে যাবে, কিবোর্ড থেকে ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। আচ্ছা এবার যদি আমি এটাকে সেভ দিলাম, কন্ট্রোল S প্রেস করলাম, এবার আমরা যদি আমাদের ফাইলে গিয়ে এখানে রিলোড করি, তাহলে আমরা দেখতে পাবো কিছুই নেই, কারণ আমরা সব ডিলিট করে দিয়েছি। এবার একটু খেয়াল করেন, আমরা যদি এবার সরাসরি ইয়া না লিখে, হ্যালো বাংলাদেশ না লিখে, আমরা যদি একটা ট্যাগের মাধ্যমে লিখি, ধরেন প্রথমে আমরা এইভাবে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট, ওপেনিং অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলাম, তারপরে HTML দিলাম, তারপরে অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপরে আবারও অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলাম। একটু খেয়াল করবেন, এখানে আমি একটু জুমিং করি, ওকে এটাকে ছোট করে রাখি, একটু খেয়াল করেন, আমি হচ্ছে H1 ট্যাগটা লিখবো, H1, হ্যাঁ, প্রথমে H1 দিলাম, তারপর এটাকে ক্লোজ করে দিলাম। এখন এই যে আমরা যে H1 লিখলাম, একটু খেয়াল করেন, এইটাও অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে H1, এটাও অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে H1, এবং দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে প্রথমে এইটা, এটাকে বলে শুরু, আর এটাকে বলে শেষ। ইংরেজিতে আমরা বলি ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ। এটা একটা ট্যাগ, এবং ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মধ্যে পার্থক্য হচ্ছে, ক্লোজিং ট্যাগের এইটা হলো ট্যাগের এই H1, এটা হচ্ছে ট্যাগের নাম। দুইটা ট্যাগের মধ্যে এই ট্যাগের নাম থাকবে, শুধু ক্লোজিং ট্যাগের যে নাম আছে সেই নামের আগে একটা স্ল্যাশ হবে, ফরওয়ার্ড স্ল্যাশ। এই দুইটা দিয়ে আমরা এটাকে পার্থক্য করি যে এটা হলো ওপেনিং ট্যাগ এবং এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। একটা ট্যাগ লিখলে আপনাকে ঠিক এভাবেই লিখতে হবে, দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে প্রথমে এই ট্যাগের নামটা লিখতে হবে, এবং ঠিক তারপরেই আরেকটা ট্যাগ, যে আমরা এটাকে এরকম কপি করেও, এটা ধরেন এটা নাই, হ্যাঁ ডান দিকে এটা নাই, তাহলে আমরা এটাকে কপি করেও এই পাশে পেস্ট করে দিলাম, তারপরে এইখানে একটা স্ল্যাশ দিয়ে দিতে পারি। এইভাবেও আমরা কোড লিখতে পারি। তবে VS কোডে আমাদের এত কষ্ট করতে হবে না, আমরা হচ্ছে কিছু এক্সটেনশন ইনস্টল করে নিলেই অটোমেটিক্যালি, আপনি যদি ওপেনিং ট্যাগ লিখেন, অটোমেটিক্যালি তার ক্লোজিং ট্যাগ সে লিখে নিবে, সে বুঝতে পারবে, কারণ আপনার এই যে ফাইলের নাম .html, এতেই সে বুঝে গিয়েছে যে আচ্ছা তুমি H1 লিখেছো, তাহলে তো এটার ক্লোজিং করে দিতে হবে, সে অটোমেটিক্যালি এটা করে দিবে। বিষয়টা কি বুঝতে পারলাম? আচ্ছা ফাইন, এবার আমরা যদি এটার ভিতরে ধরেন আমরা হ্যালো বাংলাদেশ লিখি, ওকে, এবার আমরা কন্ট্রোল S দিয়ে সেভ করলাম, আমরা এখান থেকে ব্রাউজারে গিয়ে ব্রাউজারটাকে আমরা রিলোড করলাম, তাহলে দেখেন এবার অনেক মোটা হয়ে অনেক বড় হয়ে আসছে হ্যালো বাংলাদেশ। ঠিক আছে, আচ্ছা এবার যদি আমি এখানে আরেকটা হ্যালো বাংলাদেশ লিখি, আবারও ধরেন এখানে আরেকটা H1 নিলাম, লিখে ট্যাব দিলেই, H1 লিখে আপনি জাস্ট ট্যাব দেবেন, আপনি একটু খেয়াল করেন, H1 এটা লেখার পরে কিবোর্ড থেকে এই যে এখানে H1 চলে আসছে না, আপনি জাস্ট কিবোর্ড থেকে ট্যাব বাটনে প্রেস করলেই H1 এখানে চলে আসবে। এবার আমি এটার ভিতর লিখে দিলাম হ্যালো খুলনা, এবার আমি কন্ট্রোল S প্রেস করলাম, মানে সেভ দিলাম, তারপরে এখানে গিয়ে আমরা আবার রিলোড দিলাম।
এবার দেখেন এটা কিন্তু নিচে নিচে আসছে। এবার আমরা সক্ষম হয়েছি নিচে নিচে আনার জন্য। ওকে, এখন আপনি চাচ্ছেন যে এটা এত বোল্ড হবে না, এত মোটা হবে না, তাহলে আমরা কি করব? এখানে একটু খেয়াল করবেন, আমরা যদি ধরেন আপনি একটা আর্টিকেল লিখবেন, তাহলে আর্টিকেলে স্বাভাবিকভাবে মূল অংশ থাকে দুইটা, একটা হলো হেডিং, মানে ওই আর্টিকেলটা কিসের উপরে লিখবেন তার একটা হেডলাইন থাকবে, এবং তার নিচে একটা প্যারাগ্রাফের মাধ্যমে, একটা প্যারাগ্রাফ হতে পারে 5টা প্যারাগ্রাফ লেখা লাগতে পারে ওই আর্টিকেল সম্পর্কে। তখন আপনার যতগুলো প্যারাগ্রাফ দরকার হবে নিচে ওই প্যারাগ্রাফ আকারে আপনি ওই টাইটেলটা লিখবেন। ঠিক একইভাবে ধরেন আপনি লিখতে চাচ্ছেন অ্যাবাউট ষাট গম্বুজ মস্ক, তাহলে আপনি এখানে লিখবেন দি ষাট মস্ক। এখন ধরেন আপনি এটা সম্পর্কে একটা রচনা লিখবেন, এরপরে হচ্ছে আপনি এখানে গিয়ে আপনি যদি রিলোড দেন দেখবেন ষাট গম্বুজ মস্ক চলে আসছে। এখন আপনি কি এটার যে বডি, মানে এটার যে বর্ণনা ভিতরের যে ইয়াগুলো লিখবেন, সেটা কি এরকম মোটা অক্ষরেই হবে? বলেন, এরকম মোটা অক্ষরে হলে কি চলবে? চলবে না। তখন আমরা কি করব, এইটার নিচে এসে আমরা এখানে একটা পি ট্যাগ নেব। পি মানে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। ওকে, এইখানে আমরা কিছু যা ইচ্ছা তাই কিছু লিখে দিব এলোমেলো, ঠিক আছে? আচ্ছা, এই যে আমরা ষাট গম্বুজ মস্ক লিখলাম, ধরেন এটাকে আমি বারবার কপি করি, আমি বারবার কপি করে দিচ্ছি যাতে, ওকে, এটাকে আমি আরেকটু ছোট করে নিই। ওকে, একটু খেয়াল করি আমরা, দেখেন এখানে প্রথমে আমরা একটা হেডিং লিখলাম H1 দিয়ে, এটা হলো হেডিং ট্যাগ, এটাকে বলে হেডিং ট্যাগ H1 ট্যাগ, আর এটা হলো প্যারাগ্রাফ ট্যাগ, পিটাকে আমরা তার ভিতরে প্যারাগ্রাফ লিখে দিলাম। এবার আমরা এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তারপর আমরা ব্রাউজারে গিয়ে এখানে যদি রিলোড দেই, আমরা দেখতে পাচ্ছি নিচের লেখাগুলো কিন্তু চিকন, মানে প্যারাগ্রাফ যেভাবে লিখে অনুচ্ছেদ আকারে সেভাবে আসছে। এটা এখানে যদি আমি অনেক লেখা লিখতাম তাহলে এখানে অনেকগুলো লেখা চলে আসতো, অল্প লেখা লিখেছি তাই অল্প লেখা চলে আসছে। ওকে, আচ্ছা, ঠিক এইভাবে আমাদেরকে বিভিন্ন ট্যাগের সাহায্যে লিখতে হবে। এখন ধরেন আপনি চাচ্ছেন কি যে এই ষাট গম্বুজ এই যে মস্ক, এই মস্কে ক্লিক করলে ষাট গম্বুজ মস্ক এই শব্দটার উপরে যদি কেউ ক্লিক করে তাহলে যেন এটা তার ওই নামের একটা ওয়েবসাইটে চলে যায়। আমরা এমএস ওয়ার্ডে হাইপার লিঙ্ক করেছি না, হাইপার লিঙ্ক। এখন এইটা করার জন্য আমি এটার বাইরে লিখি, হ্যাঁ, যে প্যারাগ্রাফের বাইরে এসে আমি এটা লিখছি, এই পি ট্যাগের বাইরে এসে আমি এখানে নিচে এসে আমি লিখছি। আমরা ধরেন এখানে লিখলাম হচ্ছে আমার নাম লিখছি সোহেল রান। এখন আমরা সেভ দিলাম কন্ট্রোল এস, এবং এখানে গিয়ে আমি যদি এটাকে রিলোড করি তাহলে দেখবো যে এখানে সোহেল রানা আসছে। কিন্তু আমি চাচ্ছি যে এই সোহেল রানার উপরে যদি ক্লিক করে তাহলে যেন তার ওয়েবসাইটে চলে যায়। হ্যাঁ, এটা চাচ্ছি যে সোহেল রানাতে ক্লিক করলে সোহেল রানার ওয়েবসাইটে চলে যাবে। আচ্ছা, এখন আমরা যদি তাহলে এখানে আমাদেরকে একটা হাইপার লিঙ্ক তৈরি করতে হবে। এখন HTML এ বা ওয়েব পেজে এই লিঙ্ক তৈরি করার জন্য একটা ট্যাগ আছে, আমরা নিচে লিখি সেটা হচ্ছে এ ট্যাগ। ওকে, এ ট্যাগ, এই এ ট্যাগ যখন এ ট্যাগ লিখে যখন আপনি সার্চ করবেন ঠিক এইভাবেই হবে। আমরা এইটুকু একটু বাদ দিয়ে দিই, নর্মালি যেরকম এই যে পি ট্যাগ লিখেছিলাম, H1 ট্যাগ লিখেছিলাম সেভাবেই লিখি। হ্যাঁ, আচ্ছা, এবার আপনি যদি এই সোহেল রানাকে কাট করে আমরা হচ্ছে এ ট্যাগের মধ্যে এনে ছেড়ে দিলাম। ওকে, সেভ করলাম। আমরা ব্রাউজারে গিয়ে যদি আমরা রিলোড করি তাহলে কি দেখতে পাই আমরা একটু দেখি। আচ্ছা, কোনো পরিবর্তন নাই, রিলোড করলাম, এখানে কোনো পরিবর্তন নাই, ক্লিক করলেও কিছু হচ্ছে না। আসলে ক্লিক করলে সোহেল রানার উপরে ক্লিক করলে কোথায় যাবে সেটা কি আমরা বলে দিয়েছি? দেই, এই কারণেই এখানে ক্লিক করলে কিছু হচ্ছে না। আমরা দেখি এখানে ক্লিক করলে কি হয়। এবার এই যে এই সোহেল রানার উপরে ক্লিক করলে যেন কোথাও চলে যায় সেটা আমাদেরকে বলে দিতে হবে। আচ্ছা, এখনো পর্যন্ত আমরা যা কিছু ব্যবহার করেছি, এই যে H1, তারপরে পি, তারপরে এ, এইগুলো হচ্ছে সব ট্যাগ, লিখে রাখেন।
সব নোট ডাউন করবেন, হ্যাঁ? এগুলাকে কি বলে? ট্যাগ বলে। আচ্ছা ফাইন। এখন আমরা যা লিখতে চলছি, আমি প্রথমে একটু বিবৃতি দিয়ে আসি। আমরা এখানে যে ফাইল নিয়েছিলাম, 1 মিনিট, Just a minute. অনেকগুলো ফাইল ওপেন হয়ে গিয়েছে তো, তাই প্রয়োজনীয় ফাইল দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখানে একটু খেয়াল করি, এই যে আমরা যে HTML লিখেছিলাম, হ্যাঁ, আমরা যে HTML লিখেছিলাম, হ্যাঁ, তো এই HTML এর কিছু বর্ণনা আমি আগে একটু দিয়ে নিই, ঠিক আছে? ফাইন, এই নিচে আমি দেই, এগুলো তুলে ফেলি। আমরা লিখলাম হচ্ছে HTML, ওকে ফাইন। এখন এই HTML এর ভিতরে কি কি জিনিস আছে সেটা আমরা একটু দেখব। HTML এর মধ্যে মূলত আমাদের তিনটা বিষয় আছে। একটা হচ্ছে একটা হচ্ছে ট্যাগ। আচ্ছা, আমাদের 15 মিনিটের মধ্যে এইটা কানেকশনটা ডিসকানেক্ট হয়ে যাবে। আমি আবার একটা লিঙ্ক দিব, সেই লিঙ্কে ক্লিক করে আবার আপনারা জয়েন করবেন আর কি, হ্যাঁ? আচ্ছা, HTML এর মধ্যে মূলত মূল বিষয় হচ্ছে তিনটা বিষয় আমাদের থাকে। তার মধ্যে একটা হচ্ছে ট্যাগ। আমরা অলরেডি ট্যাগ নিয়ে আলোচনা করে ফেলেছি এবং ট্যাগ কি তা জেনে ফেলেছি। আচ্ছা, এটা হলো ট্যাগ। 2 নাম্বারটা হচ্ছে, আমি নিচে নিচে লিখি সেটা ভালো। 1 নম্বরে হচ্ছে ট্যাগ, 2 নম্বরে হচ্ছে অ্যাট্রিবিউট, ATTRIBUT, অ্যাট্রিবিউট, ওকে? 3 নম্বরে হচ্ছে ভ্যালু অফ অ্যাট্রিবিউট, ভ্যালু অফ অ্যাট্রিবিউট, ATTRIBUT, এই যে মানে এই অ্যাট্রিবিউটের ভ্যালু, ওকে? HTML এর মধ্যে এই 3 শ্রেণীর বিষয় ছাড়া আর কিচ্ছু নাই। এই 3টা বিষয় আছে HTML এর মধ্যে। আমরা যদি এই 3টা বিষয়কে পরিপূর্ণরূপে শিখে ফেলতে পারি, তাহলেই আমাদের HTML শেষ, ওকে? আচ্ছা, তাহলে আমরা ট্যাগ শিখে ফেললাম। ট্যাগ কি? এরকম আরও অনেক ট্যাগ আছে। আমি আপনাদেরকে ট্যাগের লিস্ট আজকেই দিয়ে দেবো ইনশাল্লাহ, হ্যাঁ? ওই ট্যাগগুলো দেখে আপনারা প্র্যাকটিস করবেন অন্যান্য ট্যাগে কি কি হয় আর কি, হ্যাঁ? আচ্ছা ফাইন। আচ্ছা, এবার আমরা একটু খেয়াল করি। আমরা এখানে ট্যাগ, ট্যাগ লিখেছি কারণ আমরা জানি, অলরেডি ইতিমধ্যে জেনে ফেলেছি, আমরা যদি কোনো একটা টেক্সটকে বা কোনো ইমেজকে বা যে কোনো একটা এলিমেন্টকে বা যে কোনো কিছুকে যদি লিঙ্ক করতে চাই, যে ওইটার উপরে ক্লিক করলে সেটা হতে পারে ছবি, হতে পারে ভিডিও, হতে পারে টেক্সট, হতে পারে, যে ওইটার উপরে ক্লিক করলে যেন কোথাও চলে যায়, কোনো একটা ওয়েবসাইটে চলে যায়। তো সেটার জন্য আমাদেরকে অবশ্যই, যদি এরকম উদ্দেশ্য থাকে, অবশ্যই আমাদের এই ট্যাগের মধ্যে লিখতে হবে। আমরা কিন্তু H1 ট্যাগের মধ্যে লিখলে হবে না, P ট্যাগের মধ্যে লিখলে হবে না, এরকম ট্যাগের মধ্যে লিখলে হবে না, আমাদের এই ট্যাগই লাগবে। এটাকে বলে অ্যাঙ্কর ট্যাগ। এখন আমরা এই ট্যাগের মধ্যে লিখলাম, লিখে সেভ দিয়ে আমরা এখানে রিলোডও দিলাম, কিন্তু কাজ হচ্ছে না। কাজ হচ্ছে না তার কারণ কি? কারণ হচ্ছে আমি এখানে বলে দেইনি যে এই সোহেল রানার উপরে ক্লিক করলে কোথায় যাবে, এইটা আমি বলে দেই। এইটা বলে দেওয়ার জন্য এই ট্যাগের ভিতরে আমাদেরকে একটা অ্যাট্রিবিউট দিতে হবে। আমি বলেছিলাম যে 2 নম্বরে হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট সবসময় ওপেনিং ট্যাগের নামের পরে লেখা হয়। অ্যাট্রিবিউট লিখতে হয় কোথায়? যেই ট্যাগের মধ্যে আমরা অ্যাট্রিবিউটটা লিখব, যেই ট্যাগের জন্য লিখব, সেই ট্যাগের ওপেনিং ট্যাগের যে নাম যেখানে শেষ, তারপরে একটা স্পেস দিয়ে লিখব। খুব মনোযোগ দিয়ে শুনবেন এই কথাটা, খুবই খুবই ইম্পর্টেন্ট। আমাদের এখানে এ ট্যাগ ওপেনিং হচ্ছে এইটা, এ ট্যাগের ক্লোজিং ট্যাগ হচ্ছে এইটা। এখন ওপেনিং ট্যাগের নাম কিন্তু শুধু এই অ্যাঙ্গেল ব্র্যাকেট কিন্তু এই ট্যাগের নাম না, ভালো করে খেয়াল করবেন। আমি একটু জুম ইন করি আবার। এখানে এই ট্যাগটার নাম হচ্ছে কিন্তু এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট, ওপেনিং অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেট, এই পুরো অংশটা মিলে হচ্ছে এ ট্যাগের ওপেনিং ট্যাগ। এই পুরোটা মিলে হচ্ছে ওপেনিং ট্যাগ। আবার শেষের দিকে এই পুরোটা মিলে হচ্ছে এ ট্যাগের ক্লোজিং ট্যাগ।
কিন্তু নাম কিন্তু শুধু এ। ওকে, তা আমরা ওপেনিং ট্যাগের যে নাম, সেই নামের পরে খবরদার এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেটের বাইরে এসে না, কিন্তু ওই ওপেনিং ট্যাগের নামের পরে আমরা একটা স্পেস দিয়ে এইখানে আমরা অ্যাট্রিবিউটটা লিখব। নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট অ্যাট্রিবিউট, নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট ট্যাগ। ওকে ফাইন। এবার আমরা যদি এখানে ওই ক্লিক করলে কোথায় চলে যাবে সেটা বলতে চাই, তাহলে আমাদের যে ট্যাগ এখানে অ্যাট্রিবিউট লিখতে হবে, সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে SRC, মানে সোর্স। সোর্সের সংক্ষিপ্ত একটা নাম SRC। আমি এখানে লিখব SRC। একটু ভালো করে খেয়াল করেন, SRC এটা হচ্ছে আমার অ্যাট্রিবিউটের নাম। এ হচ্ছে ট্যাগের নাম, ঠিক এই ট্যাগের নামের পরে একটা স্পেস দিয়ে আমি ওই অ্যাট্রিবিউটের নাম লিখব। এই সব কিছুই কিন্তু ওপেনিং ট্যাগের ভিতরে, বাইরে না কিন্তু। ওকে আচ্ছা, অ্যাট্রিবিউটের লেখার সিস্টেম হচ্ছে এইভাবে। এই যে অ্যাট্রিবিউটের নামের পরে একটা ইকুয়াল দিয়ে, কোনো স্পেস হবে না, কোনো স্পেস হবে না, ঠিক অ্যাট্রিবিউটের নামটা লিখব, তারপর একটা ইকুয়াল দিয়ে এইখানে আমি এই যে ডাবল কোটেশন, আবার ডাবল কোটেশন, এইটা হচ্ছে অ্যাট্রিবিউট লেখার সিনট্যাক্স। ঠিক এভাবেই অ্যাট্রিবিউট লিখতে হবে। আরেকটা কথা, এইখানে আমরা যখন ভিতরে কোনো ট্যাগের নাম লিখব, কোনো অ্যাট্রিবিউটের নাম লিখব, এইগুলো কিন্তু কখনোই ক্যাপিটাল লেটারে হবে না, সব সময় মানে স্মল লেটারে হবে। সবসময় এটা খেয়াল করবেন, কখনোই কোনো ট্যাগের নাম, কোনো অ্যাট্রিবিউটের নাম, এগুলো কিন্তু কখনোই ক্যাপিটাল লেটার হবে না, সব সময় সিঙ্গেল লেটার দিতে হবে, মানে স্মল লেটারে লিখতে হবে। ওকে ফাইন, তাহলে আমরা ওইটার মতো লিখে ফেলি যে অ্যাট্রিবিউট লেখার সিনট্যাক্সটা হচ্ছে, প্রথমে আমি অ্যাট্রিবিউটের নাম লিখব, তারপর একটা ইকুয়াল দিব, তারপরে সিঙ্গেল দুইটা ডাবল কোটেশন দিব। এইখানে খুব খুব মনোযোগ দিয়ে শুনবেন, খুবই মনোযোগ দিয়ে শুনবেন। এইটা ডাবল কোটেশন মানে এই না যে আমি একটা সিঙ্গেল কোটেশন দিলাম, তারপর আবার একটা সিঙ্গেল কোটেশন দিলাম, এই দুইটা সিঙ্গেল কোটেশন মিলে একটা ডাবল কোটেশন, না, এটা কিন্তু না। খবরদার, আপনি শিফট বাটনে ক্লিক করেই একবার ক্লিক করলেই আপনার দুইটা ডাবল কোটেশন আসবে। দিস ইজ কল্ড ডাবল কোটেশন। আমি আবারও বলছি, আপনি কিন্তু একটা সিঙ্গেল কোটেশন দিবেন, তারপর আবার একটা চাপ দিয়ে সিঙ্গেল কোটেশন দিবেন, দুইটা মিলে একটা ডাবল কোটেশন বানাবেন, এটা কিন্তু ভুল হবে, আপনার কিন্তু সঠিক ফলাফল আসবে না। এটা মাথায় রাখতে হবে যে আমাদের এখানে দুইটা ডাবল কোটেশন লাগবে, সেটা দুই চাপে দিতে হবে, অর্থাৎ শিফট ধরে প্রথমে একটা দিলাম একটা সিঙ্গেল কোটেশন, আবার একটা দিলাম আর প্রথমে একটা দিলাম একটা ডাবল কোটেশন, পরে আবার একটা প্রেস করলাম আর একটা ডাবল কোটেশন। ঠিক এইভাবে দুই প্রেসের মধ্যেই আপনাকে দুইটা ডাবল কোটেশন নিতে হবে। দুইটা ডাবল কোটেশন বানাতে যেন 4 বার ওই কোটেশন বাটনটাকে প্রেস করতে না হয়। ওকে ফাইন। এবার এই যে আমার অ্যাট্রিবিউট লেখার সিনট্যাক্সটা হচ্ছে এই। এখন এই অ্যাট্রিবিউট আমি লিখে ফেললাম, এবার আমি এটাকে সেভ দিলাম। এখন দেখি যে এখানে রিলোড দিলে আমি ক্লিক করলে কোথাও যায় কিনা। এখন আমি এটাকে রিলোড দিলাম, কিন্তু এখানে ক্লিক করলে কোথাও যাচ্ছে না, সিলেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু ক্লিক করলে কিছুই ঘটছে না। এটার কারণ এখনো পর্যন্ত আমি বলে দেইনি যে এখানে ক্লিক করলে কোথায় যাবে, কোথায় যাবে এটা আমাকে বলে দিতে হবে, না বললে সে বুঝতে পারবে না যে এখানে আমি একটা মানে অ্যাট্রিবিউট লিখেছি, কিন্তু অ্যাট্রিবিউটের ভ্যালু আমি দেইনি। এখানে আমাকে ভ্যালু দিয়ে দিতে হবে। আমি যদি এখানে বলে দিই যে কোথায় যাবে, তার মানে আমাকে একটা লিঙ্ক দিতে হবে, কোনো একটা লিঙ্ক, কোনো একটা ইউআরএল দিতে হবে, কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে, তাহলেই এখানে যাবে। এখানে খুব গুরুত্ব সহকারে শুনবেন, একটা লিঙ্ক লেখার নিয়ম হচ্ছে https ওকে ক্লোন / তারপরে ওই ওয়েবসাইটের নাম, যেমন আমি যদি বলি গুগল, GOOGLE গুগল, এটা হচ্ছে ডোমেইনের নাম। তারপরে ওই ওয়েবসাইটটার এক্সটেনশন দিতে হবে, অর্থাৎ সে কি ধরনের ওয়েবসাইট, সে কি কোম্পানি নাকি অর্গানাইজেশন নাকি এডুকেশন নাকি সরকারি, gov দেই আমরা, তাই না, .gov। যদি সরকারি হয় তাহলে আমরা লিখি gov, যদি কোম্পানি হয় তাহলে আমরা লিখি .com, যদি অর্গানাইজেশন হয় তাহলে আমরা লিখি org, ঠিক আছে। যদি এডুকেশন হয় তাহলে লিখি edu। আমরা যে
শিক্ষা বোর্ডের ওয়েবসাইট বা বিভিন্ন স্কুল কলেজের ওয়েবসাইটে আমরা ইডিইউ লিখি, এখানে একটা ওয়েবসাইটের যে লিঙ্ক বা যে ঠিকানা, সেই ঠিকানার মধ্যে এই 3টা বিষয় থাকতেই হবে। প্রথমে হচ্ছে https:// তারপরে হচ্ছে ওই ওয়েবসাইটের নাম, তারপর হচ্ছে তার এক্সটেনশন ডট দিয়ে ওই এক্সটেনশনটা লিখতে হবে। তো গুগলের এক্সটেনশন হচ্ছে .com, যেহেতু এটা একটা কমার্শিয়াল ওয়েবসাইট তাই এটা হচ্ছে .com, কমার্শিয়াল। আচ্ছা, এখন আমরা যদি এই অংশটুকুকে এটার ভিতরে লিখে দিতাম, এই যে এসআরসি এর ভিতরে যে 2টা ডাবল কোটেশন, তার মধ্যে যদি এটা লিখে দিতাম, আমি কাট করে নিয়ে এই ভিতরে কার্সারটা সেট করে পেস্ট করে দিলাম। এখন যদি আমরা এখানে সেভ করি আর তারপর যদি এখানে গিয়ে আমরা রিলোড দিই, দেখবেন যে এইটা লেখাটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এখনও কিন্তু লেখা চেঞ্জ হয় না, এটা দেখছেন? আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম দেখেন তো, এইখানে আমরা লিখলাম অ্যাট্রিবিউট লেখার সিস্টেমও লিখলাম, তারপরেও কিন্তু আমাদের এটা হচ্ছে না। তার মানে কি আছে, আমাদের সিনট্যাক্স মানে HTML এর যে সঠিক নিয়ম সিনট্যাক্স লেখার, সেই লেখার নিয়মের মধ্যে আমাদের এখনো পর্যন্ত কিন্তু ভুল আছে। বুঝতে পারছেন? আচ্ছা, আমি কিন্তু এই আপনাদেরকে সমস্যা বাঁধিয়ে তারপর সেটাকে সমাধান করছি যাতে আপনারা বুঝতে পারেন। আচ্ছা, একটু খেয়াল করি, আমরা যখন একটা ওয়েবসাইট, একটা ওয়েব পেজ তৈরি করতে যাই, একটা ওয়েবসাইটে অনেকগুলো ওয়েব পেজ থাকতে পারে। আপনারা দেখবেন যে একটা ওয়েবসাইটে অনেকগুলো লিঙ্ক থাকে, ক্লিক করলে আপনি ওই ওয়েবসাইটেরই আর একটা পেজে চলে যাচ্ছেন। হ্যাঁ, প্রতিটা পেজের জন্য একটা করে লিঙ্ক থাকে। আচ্ছা, এখন আমাদের একটা ওয়েবসাইটকে, এগুলোকে আমি আপাতত কাট করে রাখলাম, আপাতত একটু কাট করে রাখি। হ্যাঁ, অন্য জায়গায় একটু পেস্ট করে রাখছি, যে আমাদের এটার মধ্যেই পেস্ট করে রাখি, এটার এখানে, যাতে পরে আবার এটাকে কপি পেস্ট করে নিতে পারি। ওকে, কাট করে নিলাম। এবার একটু খেয়াল করেন, HTML এর যখন একটা নতুন পেজ বানাবো, সেই পেজটা একটা স্ট্রাকচার আছে, ওই পেজের একটা গঠন আছে। ওকে, আচ্ছা, সেই গঠন যদি আমি আগে স্ট্রাকচারটাকে যদি তৈরি করে না দেই, তাহলে সে চিনতে পারে না যে আসলে এটা কি HTML এর ফাইল নাকি অন্য কোনো ফাইল। তো স্ট্রাকচারটা হচ্ছে, আমাদেরকে প্রথম যে ট্যাগটা লিখতে হবে সেটা হলো HTML এর ট্যাগ। ওকে, যে এখানে লিখতে হবে HTML। ঠিক একইভাবে এখানে ক্লোজিং ট্যাগ লিখে আমাদেরকে এখানে লিখতে হবে HTML। ঠিক দেখেন, এই ট্যাগটা আমাদের লিখতে হবেই। HTML এটা ওপেনিং এবং ক্লোজিং করে নিলাম। এবার এইটার ভিতরে আমরা এইভাবে কিছু লিখব না, আমরা জাস্ট এইটার এই 2 ট্যাগের মাঝখানে কার্সারটা সেট করে আমরা ইন্টার দিয়ে এটার ভিতরে ঢুকে পড়লাম। ঢুকে পড়ে এইখানে আমাদের 2টা ডিপার্টমেন্ট লাগবে। মানে প্রথমে আমরা মূল বাড়ি বানালাম, এবার এই বাড়ির ভিতরে আমরা 2টা রুম করব। 2টা রুম আমাদের এটা লাগবেই। একটা হচ্ছে হেড, মানে এইটার হেড, ডিপার্টমেন্ট অফ হেড আর কি। হ্যাঁ, HEAD, হেড নামে একটা ট্যাগ আছে, এইটার হেডের ওপেনিং ট্যাগ এবং হেডের ক্লোজিং ট্যাগ। এবং এই হেডের বাইরে এসে আমাদেরকে আরেকটা আলাদা ডিপার্টমেন্ট তৈরি করতে হবে, সেটা হচ্ছে বডি। বডি মানে এই ওয়েবসাইটের, একটু খেয়াল করেন, ভালো করে খেয়াল করবেন, এই পুরো অংশটা হচ্ছে আপনি একটা মানুষ। আচ্ছা, আমাদের 2-3 মিনিটের মধ্যেই এই লিঙ্কটা ডিসকানেক্ট হলে আমরা আবার নতুন লিঙ্ক দিব, আপনারা আবার ঢুকবেন। একটু ভালো করে খেয়াল করেন, এই পুরো মানে HTML এর শুরু থেকে শেষ পর্যন্ত এই পুরো অংশটা হচ্ছে একটা মানুষ। চিন্তা করেন এভাবে, আর ওই মানুষটার মাথা হচ্ছে এই যে হেড, আর ওই মানুষটার নিচের অংশটা হচ্ছে বডি। মাথার নিচের পুরো অংশটা হচ্ছে এই যে বডি। ঠিক এই অংশটুকু আমাদের লাগবেই। ভালো করে খেয়াল করবেন, আমি কিন্তু HTML ট্যাগের ভিতরে এই 2টাকে লিখেছি। আপনারা আবার এটা করেন না যে HTML ট্যাগ লিখে তার ভিতরে আমরা হেড লিখলাম, আবার হেডের ভিতরে আমরা বডি লিখলাম। খবরদার এই ভুলটা যেন করেন না, খবরদার। বুঝতে পারছেন? আমরা HTML এর ভিতরে এই 2টা ট্যাগকে নিচে নিচে লিখব। আমরা এই যে হেডের ভিতরে বডি কিংবা বডির মধ্যে যেন হেড না হয়, এটার বাইরে হবে। বুঝতে পারছেন? বাইরে, যেমন HTML এর ভিতরে এই 2টাকে লিখেছি, ভুল করে যেন আবার হেডের ভিতরে বডি বা বডির ভিতরে হেড না লিখি। এবং এইটার সিনট্যাক্স হচ্ছে, হেড উপরে থাকবে,
বডি নিচে থাকবে, ঠিক যেভাবে একটা মানুষের মাথা উপরে থাকে তার বডিটা নিচে থাকে। এটা হচ্ছে সিনট্যাক্স। আপনি এই সিনট্যাক্সটুকুকে আপনাকে মানতে হবে। ওকে, এবার আপনি যা কিছু লিখেন, এই যে আমি যে এই বিষয়গুলো লিখেছিলাম না, এই সবগুলোকে আমি আবার এখান থেকে কাট করে নিলাম। এই সবগুলো বিষয়কে আপনি বডি ট্যাগের ভিতরে লিখবেন। বডি ট্যাগের শুরু এই যে এবং শেষ এই যে, এই মাঝখানে কার্সার সেট করে আপনি ইন্টার দিবেন। দিয়ে এবার আমি এখানে পেস্ট করে দিতে পারি বা আমি লিখতে পারি। ধরেন আমি লিখলাম হচ্ছে H1, আমি একটু নিচে লিখি আর কি, হ্যাঁ, আর একটু নিচে নিচে লিখি, ফাঁকা করে লিখি যাতে বুঝতে পারি। আবার ধরেন H1 লিখে এখানে আমি দিলাম হচ্ছে হ্যালো ইনফোটেক। ওকে, আচ্ছা। আবার আমরা যদি এখন আউটপুট দেখি, সেভ দেওয়ার পরে আমরা দেখতে পাবো কোনো পরিবর্তন নেই, হ্যালো ইনফোটেক। আবার এখানে যদি আমরা একটা পি ট্যাগের মধ্যে লিখি পি ট্যাগ, এখানে ধরেন আমি কিছু ডামি টেক্সট কপি পেস্ট করে এনে দিলাম, হ্যাঁ, আমি কিছু ডামি টেক্সট এনে দিলাম। ওকে, আমি অনেক কিছু টেক্সট এখানে লিখলাম, এই যে ওপেনিং ক্লোজিং, কিছু ডামি টেক্সট আমি দিলাম, চলে গেছে না? ওকে, ওয়েল, আস্তে আস্তে সবাই আবার জয়েন হোক, আমরা শুরু করে দিই। হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে দেখেন, আমরা যখন এখানে এটা পি ট্যাগ লিখে যখন দিলাম, সেভ করলাম, আবার যখন রিলোড দিব তখন এই যে পি ট্যাগের মাধ্যমে কিছু টেক্সট আমাদের এখানে চলে আসে। আচ্ছা, আমি ইয়াটা দেই, স্ক্রিন শেয়ারটা করি। হ্যাঁ, ওকে, দেখা যাচ্ছে তো আমার স্ক্রিনটা নাকি? একটু মাইক্রোফোনটা বন্ধ করবেন, পারফেশনা সমীর কুমার মণ্ডল। ফাইন, আচ্ছা। সো আমরা এখানে পি ট্যাগের মাধ্যমে চলে আসলো। এবার আমরা এখানে আবার একটা এ ট্যাগ লিখি, ঠিক পি ট্যাগের পরে আমরা এটা এ ট্যাগ নিলাম এবং সেই এ ট্যাগের মধ্যে আমরা ওই যে লিখে দিলাম। ফাইন, সো হলো না? এবং এখানে আমরা ওই লিঙ্কটাকে দিয়ে দিলাম, https://gwgle.com। ওকে, এই যে google.com এর লিঙ্কটা দিলাম। এবার দেখবেন আপনি এখানে যদি আমরা রিলোড দেই তাহলে দেখবেন যে এটা এই যে ব্লু কালার হয়ে আছে এবং আন্ডারলাইন হয়ে আছে। এবার মজার ব্যাপার হচ্ছে, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে ওই যে গুগলের সাইটে চলে যাবে, কারণ আমি এই যে গুগলের যে ডোমেইন নেম দেখেন, এখানে ক্লিক করলে আপনি সেম জিনিস দেখতে পাচ্ছেন। এই www দিলেও হয়, না দিলেও হয়। এটা না দিলেও কিন্তু আপনি এখনও যদি ইন্টার দেন দেখবেন ওই গুগলের ওয়েবসাইটটাই ওপেন হবে। আবার দেখেন, আমরা রিলোড ব্যাকে যাই আবার। সো এই যে আমরা যখন এটাতে ক্লিক করলাম তখন আমরা কি করলাম, গুগলের ওয়েবসাইটে চলে গেলাম। এবং এটা কেন গেলাম, কারণ আমরা এখানে এই যে বলে দিয়েছি যে, সরি, আমরা এখানে একটা ভুল হয়েছিল আমার, এটা এইচআরএফ হবে, এটা কিন্তু এসআরসি না, সরি, এটা মাথায় রাখবেন ভালো করে, আপনাদের এসআরসিটা ঢুকে যাবে মাথায়। মনে মনে ছিল এইটা, কিন্তু ওই যে বলে ফেলছি বারবার ওইটা। সো এইখানে এইচআরএফ মানে হাইপার রেফারেন্স, আমরা ওই যে এমএস ওয়ার্ডে হাইপার লিঙ্ক করেছিলাম না, এখানে হচ্ছে হাইপার রেফারেন্স। ওকে, আচ্ছা ফাইন, এখানে হাইপার রেফারেন্স আমরা যখন দিলাম তখন এখানে দেখেন যেই লিঙ্কটা আমি বলে দিব সেই লিঙ্কেই চলে যাবে। আচ্ছা, এবার আমি আরেকটা লিঙ্ক দিই। হ্যাঁ, এই যে গুগলটাকে বাদ দিয়ে এখানে আমি দিলাম হচ্ছে msohel.তরুগল্প.com। এবার আমি এটাকে সেভ করলাম, তারপর আমরা এখান থেকে রিলোড দিলাম। এবার যদি আমরা এখানে ক্লিক করি
তাহলে দেখবেন যে msohel ডট মানে ইয়াতে যেটা যে আমার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমাকে এখানে নিয়ে যাবে। দেখেন ইন্টারনেট কানেকশন একটু স্লো। এখানে দেখেন আরেকটা ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে আসছে। ওকে, আচ্ছা এটা আসতে থাকুক, এখানে ওয়েব ডেভেলপার msohel.com আসতে থাকুক, ততক্ষণে আমরা এটা একটু দেখি। তাহলে এটা আমরা আবার একটু মাথায় রাখার চেষ্টা করি, একটু মনে করার চেষ্টা করি। ক্লোজ করে দিই। এইখানে আমাদের একটা এ ট্যাগ নিতে হবে। আমি যদি এইটুকুকে যে কেটে দিই আর কি, হ্যাঁ কেটে, তাহলে এরকমটা হয়েছে, তাই না? এইখানে আমাদেরকে এই ওপেনিং ট্যাগের নামের পরেই একটা স্পেস দিয়ে লিখতে হবে HREF হাইপার রেফারেন্স, তারপর ইকুয়াল দিয়ে আমাদেরকে দুইটা ডাবল কোটেশন দিতে হবে। এই ডাবল কোটেশনের মধ্যে আমরা যেই লিঙ্কটা দিয়ে দিই সেই লিঙ্কে এখানে চলে আসবে। ধরেন আমি যদি দেই https://fscebwook.com স্ল্যাশ দিয়ে আমরা বললাম bccsohel। ওকে, কি দিলাম আমি? facebook.com/bccsohel। এখন আমরা এটাকে সেভ করলাম। আমরা যদি এখানে গিয়ে রিলোড দিই, এই দেখেন এই যে ইয়াটা চলে আসছে, তাই না? আমার ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়ে গেছে আর কি। হ্যাঁ, সো আমরা এখানে আবার ব্যাকে চলে গেলাম, গিয়ে এবার যদি এখানে একটু রিলোড দেওয়ার পর আমরা যদি এবার এই যে সোহেল রানার উপরে ক্লিক করি, তাহলে দেখবেন যে আমার ফেসবুকের যে টাইমলাইন আছে সেখানে নিয়ে যাবে। অবশ্যই এখানে এক্ষেত্রে আপনার কিন্তু ফেসবুকে অ্যাকাউন্ট করা থাকতে হবে, মানে আপনার ওপেন করা, লগ ইন করা থাকতে হবে। কিন্তু আপনারটা ওপেন করবে না, করবে কিন্তু আমার ইয়াটা চলে আসবে, কারণ এই যে এখানে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কিন্তু আমার, দেখতে পাচ্ছেন? আমি এই লিঙ্কটা দিয়েছি, ফলে লগ ইন করা থাকবে। আর আপনি এই যে এই জায়গাটাতে আপনার ছবি থাকবে, যে ডান দিকে যে অ্যাকাউন্টের এখানে আপনার ছবিই থাকবে, কিন্তু টাইমলাইনটা ওপেন হবে আমার, কারণ আমি এখানে আমার টাইমলাইনে ইটা দিয়েছি, লিঙ্কটা দিয়েছি। ঠিক, আমি আবার ব্যাকে চলে যাই, তাহলে আমরা আবার আমাদের যে পেজ সেই পেজটাতে আমরা চলে আসলাম। ঠিক এইভাবেই আমরা আমাদের একটা ওয়েবসাইটকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ডেভেলপ করতে পারব। তাহলে আজকে আমরা যেটা শিখলাম, আমরা একটু সামারি করি। আমরা শিখলাম হচ্ছে HTML পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, মানে কিভাবে একটা টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করে সেখানে ABC বা কিছু একটা লিখে .html দিয়ে একটা HTML পেজ কিভাবে তৈরি করা যায়, এবং সেই HTML পেজটা দুইটা আলাদা আলাদা সফটওয়্যারে ওপেন করতে হবে। একটা হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে ওপেন করব, যাতে আমরা এইটার আউটপুট দেখতে পাই। আর একটা হচ্ছে এটার ভিতরে কিছু লেখালে এই পেজের মধ্যে কি লিখব, কি করব, সেটার জন্য আমরা একটা কোড এডিটরে আমরা VS কোডটা ব্যবহার করব, কারণ এটা খুব পাওয়ারফুল এবং ফ্রি একটা কোড এডিটর। এই জন্য আমরা VS কোডটা ব্যবহার করব এবং আমাদের কোডিং করা অনেক সহজ হয়ে যাবে এটার জন্য। সো আমরা এটাকে আবার VS কোডেও ওপেন করলাম, করে এই VS কোডের মধ্যে আমরা HTML সিনট্যাক্স আকারে লিখলাম। প্রথমে হচ্ছে আমরা ঠিক এভাবে শুধুমাত্র HTML ট্যাগ লিখলাম, ঠিক এই যে এইভাবে। তারপর তার ভিতরে ঢুকে আমরা এখানে একটা HEAD হেড ট্যাগ লিখলাম। তার ভিতরে বাইরে এসে আমরা BODY বডি, খবরদার এই বানানগুলো কিন্তু ভুল করা যাবে না। আমরা একটা বডি ট্যাগ লিখলাম, সেই বডি ট্যাগের মধ্যে আমরা যা যা লিখে দিচ্ছি তাই আমাদের ওখানে শো করেছে। এই যে হেড ট্যাগ, এই যে বডি ট্যাগ, আর এই বডি ট্যাগের ভিতরে আমরা আমাদের ওয়েবসাইটে যা কিছু দেখা যাবে সব কিছু আমাদের এই বডি ট্যাগের মধ্যে লিখতে হবে। হ্যাঁ, আপনার একটা ওয়েবসাইটের ভিতরে ঢুকলে ওই পেজের ভিতরে যা কিছু দেখতে পান সব হচ্ছে ওই পেজটার এই বডি ট্যাগের মধ্যে লেখা আছে। ওকে, সো আমরা এই HTML লেখার যে সিনট্যাক্স সেটা শিখলাম, ট্যাগ কি সেটা শিখলাম, এবং একই সাথে আমরা ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট কিভাবে লিখতে হয়, অ্যাট্রিবিউট কি সেটা শিখলাম, এবং অ্যাট্রিবিউটের ভিতরে কিভাবে ওই অ্যাট্রিবিউটের একটা ভ্যালু লিখে দিতে হয় সেটা আমরা শিখলাম। আজকে খুবই সংক্ষেপে আমরা ট্যাগ, অ্যাট্রিবিউট এবং ভ্যালু অফ অ্যাট্রিবিউট এবং কিভাবে এই ট্যাগগুলো লিখতে হয় এই বিষয়গুলো মোটামুটি শিখলাম। নেক্সট ক্লাসে আমরা এটাকে আরও বিস্তারিতভাবে আমরা শিখবো ইনশাল্লাহ। যেহেতু আজকে প্রথম ক্লাস, তাই খুব বেশি প্রেশার আমরা নিলাম না আর কি, ঠিক আছে? ওকে,
এখন আমরা প্রশ্নোত্তর পর্বটা শুরু করছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমি আগে হচ্ছে এখানে ইয়াটা প্রেজেন্টেশনটা স্টপ করে দেই, ডেস্কটপ শেয়ারিংটা। ওকে।